হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আমরা ক্লাস 12 সেমিস্টার 3 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বইটি থেকে এমসিকিউ সমাধানের যে সিরিজ শুরু করেছিলাম, আজকে আমরা করব তার আরেকটি পার্ট। আজকে আমরা করব ধারক ও ধারকত্ব। এই অধ্যায় থেকে এমসিকিউ যে সাজেস্টিভ কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান। চলো তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। লেটস স্টার্ট। আমাদের কোশ্চেন নম্বর 1, 1 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, কিউ আধান ও আর ব্যাসার্ধ বিশিষ্ট 1000টি জলবিন্দু একত্রিত হয়ে একটি বৃহৎ জলবিন্দু গঠন করলো। সেই বিন্দুটির বিভব ক্ষুদ্র জলবিন্দুগুলির তুলনায় কত গুণ হবে? অপশান এ 1000, অপশান বি 100, অপশান সি 10, অপশান ডি 1। আচ্ছা, এই ধরনের যে অঙ্কগুলো যেখানে বলা হবে 1000টি বা এনটি জলবিন্দু একত্রিত হয়ে একটি বড় জলবিন্দু তৈরি করলো, অথবা একটি বড় জলবিন্দু ভেঙে অনেকগুলো জলকণায় পরিণত হলো, সেই ধরনের অঙ্কগুলোর সমাধান করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো দুটোর যে ব্যাসার্ধ, ছোট জলকণাগুলোর ব্যাসার্ধ এবং বড় জলকণাগুলোর ব্যাসার্ধ ধরে নিয়ে তাদের আয়তনটা সমান করে আমাদের ব্যাসার্ধগুলোর যে সম্পর্ক সেটা নির্ণয় করতে হবে। কমন অঙ্কটা করলেই তোমরা স্পষ্ট বুঝতে পারবে কিভাবে আমরা এই অঙ্কগুলোর সমাধান করব। কোশ্চেন নম্বর 1, তাহলে আমরা কিভাবে সমাধান করব? ধরে নেব যে ছোট জলবিন্দুর যে ব্যাসার্ধ সেটা তো দেওয়াই আছে, বড় জলবিন্দুর ব্যাসার্ধ আমরা ধরে নেব। তাহলে লিখব যে প্রদত্ত ছোট জলবিন্দুর ব্যাসার্ধ সেটা দেওয়া আছে আর, এবং লিখব ধরি বড় জলবিন্দুর ব্যাসার্ধ সেটা হলো ক্যাপিটাল আর। এইবার দেখো প্রশ্নানুযায়ী আমাদের যে 1000টি ছোট ছোট জলবিন্দু সেগুলো মিলেই তো বড় জলবিন্দুটা তৈরি হয়েছে, তাই না? তাহলে 1000টি ছোট জলবিন্দুর যে আয়তন সেটাই হবে বড় জলবিন্দুটির আয়তন, অর্থাৎ 1000টি ছোট জলবিন্দুর আয়তন সমান সমান বড় জলবিন্দুর আয়তন। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুযায়ী বড় জলবিন্দুর আয়তন কত? এটা 4/3 পাই ক্যাপিটাল আর কিউব সমান সমান হবে 1000 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব, অর্থাৎ ছোট জলবিন্দুর আয়তন। এখান থেকে 4/3 পাই কেটে যাবে, অতএব আর ইজিক্যাল টু আমরা পেয়ে যাব 1000কে 1/3 করলে হয় 10, আর আর কিউবের জন্য আর, অতএব ক্যাপিটাল আর ইজিক্যাল টু আমরা পেলাম 10 আর। ওকে, আচ্ছা, এরপরে বলা হয়েছে যে বড় জলবিন্দুটির বিভব কত হবে। তাহলে ছোট জলবিন্দুর আধান কত দেওয়া হয়েছে? আর প্রদত্ত ছোট জলবিন্দুর আধান সেটা দেওয়া আছে কিউ। কমন, অতএব ছোট জলবিন্দুর বিভব কি? আমরা ছোট জলবিন্দুর ব্যাসার্ধ জানি, আধান জানি, তাই সিজিএস পদ্ধতিতে বিভব লিখব। অতএব ছোট জলবিন্দুর বিভব ভি ইজিক্যাল টু কিউ বাই আর, ভি ইজিক্যাল টু কিউ বাই আর। ওকে, এখন বড় জলবিন্দুর যে আমরা ব্যাসার্ধ সেটা ধরে নিয়েছি, বড় জলবিন্দুর আধান কতটা হবে? ছোট ছোট জলবিন্দুগুলোর প্রত্যেকটাতে যে আধান থাকে সেগুলোর সমষ্টি হলো বড় জলবিন্দুর আধান, অর্থাৎ এখানে টোটাল কয়টি আধান আছে? জলবিন্দু আছে 1000টি, তাহলে 1000 ইন্টু কিউ সেটা হবে বড় জলবিন্দুর আধান। এখন বড় জলবিন্দুর আধান ক্যাপিটাল কিউ সমান সমান হলো 1000 স্মল কিউ। কমন, প্রত্যেকটা ছোট জলবিন্দুতে কিউ আধান আছে, অতএব 1000টি জলবিন্দুতে 1000 কিউ আধান থাকবে, সেটাই হলো বড় জলবিন্দুর আধান। অতএব বড় জলবিন্দুর বিভব ভি ড্যাশ বললাম এটাকে, সেটা সমান সমান কী হবে? বড় জলবিন্দুর আধান ক্যাপিটাল কিউ বাই বড় জলবিন্দুর ব্যাসার্ধ ক্যাপিটাল আর।
ক্যাপিটাল কিউ সমান সমান কি 1000 স্মল কিউ বাই বড় জলবিন্দুর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইজিক্যাল টু 10r। এবার এটা দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে থাকছে 100, আর কিউ বাই আর, এই যে কিউ বাই আর সেটা মানে আবার কি ভি, তাহলে এখানে আমরা বসাবো 100 ভি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বড় জলবিন্দুর যে বিভব সেটা ছোট জলবিন্দুর বিভবের কত গুণ, 100 গুণ। তাহলে 100 গুণ কোন অপশানে আছে, এটা আছে অপশান বিতে, অপশান বিতে। ওকে, একদম সিম্পল অঙ্ক। এরপরে আমরা চলে যাব এর যে অনুরূপ কোশ্চেন দেওয়া আছে সেখানে। এখানে কি বলা হয়েছে, একটি গোলীয় তরল ফোঁটার ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, এটির বিভাজন ঘটে সমান ব্যাসার্ধের 8টি ফোঁটায় ফোঁটার সৃষ্টি হলো, প্রতিটি ফোঁটার ধারকত্ব কত হবে? এবার ধারকত্ব নির্ণয় করতে হবে। একটা বড় ফোঁটা থেকে এবার সেটা বিভাজিত হয়ে 8টি ফোঁটায় পরিণত হলো। তাহলে একইভাবে সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হলো তাদের ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক সেটা নির্ণয় করার। এখানে কারো ব্যাসার্ধ দেওয়া আছে, সমান ব্যাসার্ধের বলা হয়েছে যে 8টি ফোঁটায় পরিণত হলো, না ব্যাসার্ধ দেওয়া নেই, তাহলে আমাদের প্রথম থেকেই ধরে নিতে হবে। এবার এখানে লিখব, ধরি এটা করছি আমরা 1-এর অনুরূপ, কমন 1-এর অনুরূপ ধরি ছোট, আমাদের এখানে এগুলো কি দেওয়া হয়েছে, তরল ফোঁটা। তাহলে এটা লিখতে হবে ছোট ফোঁটার, তরল ফোঁটা শুধু ফোঁটার লিখে দিলাম, ঠিক আছে। ফয়কার টয়াকার ফয়চান্দ্রবিন্দু ওকর, হ্যাঁ। ছোট ফোঁটার ব্যাসার্ধ আর, তাহলে বড় ফোঁটার ব্যাসার্ধ, যেটা বড় ফোঁটা গঠিত হবে সেই বড় ফোঁটার ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর। এবার কি হয়েছে, যে বড় ফোঁটা যে আয়তন, হ্যাঁ, সেটাই হবে 8টি যে ছোট ছোট তরল ফোঁটা গঠিত হয়েছিল তাদের আয়তন। তাহলে আমরা লিখতে পারবো প্রশ্নানুযায়ী বড় ফোঁটার আয়তন কত, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এটা সমান সমান হবে কয়টি ফোঁটা গঠিত হয়েছিল, 8টি, ইন্টু তাদের আয়তন 4/3 স্মল আর কিউব। কমন, আবারও এটা কেটে যাবে, অতএব এখান থেকে আমরা পেয়ে যাব যে ক্যাপিটাল আর ইজিক্যাল টু 2r, অতএব স্মল আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর বাই 2। এটা একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। এরপরে বড় তরল ফোঁটার যে ধারকত্ব সেটা দেওয়া আছে এবং প্রতিটি ছোট ফোঁটার ধারকত্ব কত সেটা নির্ণয় করব। ওকে, এবার আমরা লিখি যে ধরি বড় ফোঁটার আধান সেটা হলো ক্যাপিটাল কিউ। অতএব ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি, অতএব বড় ফোঁটার ধারকত্ব, বড় ফোঁটার ধারকত্ব, আচ্ছা এটা আমরা মাইক্রোফ্যারাড দেওয়া আছে, তাই তো। তাহলে আমরা কি করব, এসআই পদ্ধতিতে বড় ফোঁটার ধারকত্ব সি ইজিক্যাল টু কি হয়, 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর। এটা হলো আমাদের বড় ফোঁটার ধারকত্ব 4 পাই এপসাইলন নট এসআই পদ্ধতিতে, যেহেতু ধারকত্ব আমাদের 1 মাইক্রোফ্যারাড দেওয়া আছে। এটাই কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড। ওকে, এবার ছোট ফোঁটার ধারকত্ব কত হবে, অতএব ছোট ফোঁটার ধারকত্ব সি ড্যাশ ইজিক্যাল টু 4 পাই এপসাইলন নট স্মল আর। কমন, আমরা গোলীয় ফোঁটার ক্ষেত্রে ধারকত্ব জানি যে এসআই পদ্ধতিতে করলে কী হয়, 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর, আর এক্ষেত্রে হবে 4 পাই এপসাইলন নট স্মল আর। এবার দেখো যে 4 পাই স্মল আর সমান সমান আবার r/2, তাহলে এটা এখানে বসাবো 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর বাই 2।
এবার 4πε0 মানে 1, তাহলে এটা হয়ে গেল 1/2, অতএব সি ড্যাশ ইজ ইকুয়াল টু 1/2 মাইক্রোফ্যারাড। হাফ মাইক্রোফ্যারাড আছে অপশান এতে, অপশান এ। তাহলে অনুরূপটার উত্তর হয়ে যাবে আমাদের হাফ মাইক্রোফ্যারাড। আচ্ছা, বরফটার যে আমরা আধান ধরেছিলাম সেটা কোনো কাজে লাগছে না, এটা না লিখলেও হতো। ওকে, ডাইরেক্ট আমরা সম্পর্কটা নির্ণয় করার পর বড় ফোটার ধারকত্ব এবং ছোট ফোটার ধারকত্ব নির্ণয় করতে পারলাম। ওকে, এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 2। 2 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি গোলীয় জলের ফোঁটা 10 × 10⁻12 কুলম্ব আধানে আহিত অবস্থায় তার পৃষ্ঠের বিভব হয় 100 ভোল্ট, ফোঁটাটির ব্যাসার্ধ কত? যদি সম আধানে আহিত এমন 8টি একই ব্যাসার্ধের ফোঁটা সংযুক্ত হয়ে একটি ফোঁটায় পরিণত হয়, নতুন ফোঁটার পৃষ্ঠে বিভব কত? 4টা অপশান এখানে দেওয়া আছে। ওকে, চলো তাহলে আমরা দেখি এইটার সমাধান আমরা কিভাবে করতে পারি। গোলীয় জলের ফোঁটা আধান দেওয়া আছে, তার পৃষ্ঠে বিভব দেওয়া আছে, ব্যাসার্ধ আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেন নম্বর 2, 2 নম্বর কোশ্চেন। এখানে প্রদত্ত কি কি দেওয়া আছে আগে আমরা লিখে নিই। প্রদত্ত আমাদের দেওয়া আছে যে জলের ফোঁটার গোলীয় জলের ফোঁটার গোলীয় জলের ফোঁটার গোলীয় জলের ফোঁটার আমাদের আধান এটাকে ধরলাম ক্যাপিটাল কিউ, সমান সমান কত দেওয়া আছে? 10 × 10⁻⁻12 কুলম্ব। ওকে, এবং তার পৃষ্ঠে বিভব এবং গোলীয় জলের ফোঁটার পৃষ্ঠে বিভব ভি ইজিক্যাল টু দেওয়া হয়েছে 100 ভোল্ট। আধান দেওয়া আছে, ভোল্ট দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে কি? প্রথমত ব্যাসার্ধ। তাহলে লিখে দেব, ধরি এই গোলীয় ফোঁটার ব্যাসার্ধ, এই গোলীয় ফোঁটার ব্যাসার্ধ সমান সমান ক্যাপিটাল আর। অতএব আমরা বিভব নির্ণয় করব। অতএব এই গোলীয় ফোঁটার বিভব ভি ইজিক্যাল টু কী হয়? এসআই পদ্ধতিতে কে কিউ বাই তার ব্যাসার্ধ আমরা নির্ণয় করব কোনটা? এই ব্যাসার্ধটা, বা এখানে লিখছি অতএব ভি ইজিক্যাল টু আমরা পেলাম কে ক্যাপিটাল কিউ বাই আর, বা আর ইজিক্যাল টু কে ক্যাপিটাল কিউ বাই ভি সমান সমান। এবারে আমরা মানটা বসাবো। কে এর মান 9 × 10⁹, কিউ এর মান এটা 10 × 10⁻12 বাই ভি এর মান 100। এটাকে ক্যালকুলেশন করলে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব। তাহলে কিভাবে ক্যালকুলেশন করব? এখানে একটা 10 কেটে যাবে, কেটে গেল। তাহলে এখানে আমাদের থাকছে কত? এটা চলে যাবে উপরে, তাহলে 10⁻13, তাই না? 10⁻13, 10⁻9, তাহলে থাকছে 10⁻4, তাহলে 9 × 10⁻4, এটা বেরোবে মিটারে। এবার এটাকে আমরা করে দেবো সেন্টিমিটার, তাহলে 10⁻2 দিয়ে গুণ, তো এটা হচ্ছে 9 × 10⁻4 × 10⁻2, এটা হলো সেন্টিমিটার। এটা করলে সমান সমান হবে 9 × 10⁻2 সেন্টিমিটার। এটা সমান সমান আমাদের আচ্ছা দশমিক দিয়ে উত্তর দেওয়া আছে, তাহলে 100 দিয়ে এটাকে ভাগ করে দেবো, এটা হবে 0.09 সেন্টিমিটার। ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 0.09 সেন্টিমিটার। এরপর আমাদের কি করতে বলেছে, যে যদি সম আধানে আহিত এরকম 8টি ফোঁটা সংযুক্ত হয়ে এরকম
যদি সমাধান হয় তো এমন 8টি ফোঁটা একই ব্যাসার্ধের সংযুক্ত হয়ে একটি ফোঁটায় পরিণত হয় নতুন ভেক্টরটির পৃষ্ঠে বিভব। আচ্ছা, এবার 8টা মিলে একটা পরিণত হলো, তো আমাদের একটু জায়গা দরকার। আচ্ছা, আপাতত এইটুকু অংশে আমি করছি, এইটুকু অংশে লিখছি, তারপরে এদিকে করব। আমরা কি করেছি, যে বড় যে ফোঁটা তার ব্যাসার্ধ ধরা আছে, এবার লিখব যে ধরি বড় ফোঁটার ব্যাসার্ধ সেটা হলো আর ড্যাশ। হ্যাঁ, বড় যে ফোঁটা গঠিত হবে তার ব্যাসার্ধ হবে আর ড্যাশ, এটা আমরা আগেই ধরেছি। প্রথমে যে ফোঁটা ছিল তার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এখন 8টি ফোঁটা মিলে যে তৈরি হবে তার ব্যাসার্ধ হলো আর ড্যাশ। এবার এরকম 8টি ফোঁটা মিলে এই বড় ফোঁটাটা তৈরি হয়েছে, তাহলে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন যে এই যে ফোঁটার আয়তন, এরকম যে 8টি ফোঁটার আয়তন সেটাই হবে এই বড় ফোঁটার আয়তন। অতএব 4/3 পাই ক্যাপিটাল আর ড্যাশ কিউব সমান সমান হবে 8 ইন্টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ওকে, আচ্ছা, এটা হলো আর ড্যাশ কিউব, আর ড্যাশ তার কিউব, এটা কেটে যাবে। অতএব আমরা পাবো আর ড্যাশ ইজিক্যাল টু কত, 2 ক্যাপিটাল আর, আর ড্যাশ ইজিক্যাল টু 2 ক্যাপিটাল আর, এটা পাবো আমরা। যে বড় ফোঁটা গঠিত হবে তার ব্যাসার্ধ যদি আর ড্যাশ ধরি, তাহলে আর ড্যাশ সমান সমান বেরোলো 2 ক্যাপিটাল আর। ঠিক আছে, এইবারে আমাদের করতে বলেছে যে তার পৃষ্ঠে বিভব। এখন আমরা কি করছি, যে এইটা পার্ট মুছে দিলাম। এটা পার্ট মুছে দিলাম। এবারে বড় ফোঁটার ব্যাসার্ধ ধরা হয়েছে, বড় ফোঁটার আধান কত হবে, অতএব বড় ফোঁটার আধান কত হবে, প্রত্যেকটা ফোঁটাতে আধান কত ছিল, এতটা। টোটাল কয়টা ফোঁটা মিলে এটা তৈরি হবে, 8টা। তাহলে বড় ফোঁটার আধান হবে আমাদের ক্যাপিটাল কিউ ইন্টু 8 সমান সমান 8 ইন্টু 10 ইন্টু 10⁻⁻12 কুলম, এতটা হবে আধান। অতএব বড় ফোঁটার পৃষ্ঠে বিভব, অতএব বড় ফোঁটার পৃষ্ঠে বিভব। হ্যাঁ, এটা আমরা কোন পদ্ধতিতে করব, যেহেতু আমাদের কুলম দেওয়া আছে এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে গোলকের জন্য বিভবের ফর্মুলা কি হয়, কে কিউ বাই তার ব্যাসার্ধ। অতএব এটা সমান সমান হয়ে গেল আমাদের কে আধান কিউ বাই তার ব্যাসার্ধ আর। এবার এখানে রেসপেক্টিভ রাশিমালাগুলো কি হয়, কে এর মান 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ হলো আমাদের এটা। আচ্ছা, এটাকে কিউ ড্যাশ বলে দিলাম, তাহলে সুবিধা হবে, যেহেতু কিউ এখানে লেখা আছে, এটা কিউ ড্যাশ। এটা কত, এটা 8 ইন্টু 10 ইন্টু 10⁻⁻12 বাই ব্যাসার্ধ আর ড্যাশ ইজিক্যাল টু, আমরা এটাকে বড় ফোঁটার পৃষ্ঠে বিভব কি লিখেছি, আর ড্যাশ, তাই তো, আর ড্যাশ সমান সমান 2r। এরপর আমি কি করছি, নিচের লাইনটা ক্লিয়ার করে দিলাম। আমাদের যে ব্যাসার্ধ আর, সেটা হলো আমাদের এই রাশিমালাটা সেই পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে এগুলো লিখি এখানে 9 ইন্টু 10⁹9 ইন্টু 8 ইন্টু 10 ইন্টু 10⁻⁻12 বাই 2 ইন্টু এটা 9 ইন্টু 10⁻⁻4। ঠিক আছে, এবার আমরা কাটাকুটি করব। তাহলে এটা আমরা এসআই পদ্ধতিতে করেছি, তাহলে আমাদের বিভব কিসে বেরোবে, ভোল্টে। এবার যদি আমরা অপশানগুলো দেখি, তাহলে উত্তরটা কিন্তু ইএসইউয়ে দেওয়া আছে। তাই একবারে আমরা একটা কাজ করে দিতে পারি, এটা মুছে দিলাম, ব্যাসার্ধটা যেহেতু আমাদের লেখা হয়ে গেছে, যে আমরা কি করব, এটা ভোল্টে বেরোবে। এটা ভোল্ট থেকে ইএসইউয়ে যেতে হলে আমাদের কি করতে হবে, 1/300 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/300 করে দিলাম, তাহলে এটা আমাদের ইএসইউয়ে বেরোবে। ওকে,
চলো এবারে করব আমরা ক্যালকুলেশন। তাহলে 9 দিয়ে 9কে কেটে দেব, 2 দিয়ে এটাকে কেটে দেব, থাকলো 4। আর কি করতে পারি, এই 10 দিয়ে এই একটা শূন্য কেটে দেব, ঠিক আছে। তাহলে উপরে এবার কি থাকছে, উপরে সংখ্যার মধ্যে থাকলো 4, উপরে সংখ্যা থাকলো 4। এবার 10 টু দি পাওয়ারগুলো, 10 টু দি পাওয়ারগুলো এখানে আছে 9টা, -12টা, এখানে -4টা, ঠিক আছে। তাহলে -4টা যখন উপরে যাবে, আর এখানে একটা 3 আছে, তাহলে এই 3টা লিখে দিলাম, 10টা আলাদা রাখছি আমি। তাহলে 10 টু দি পাওয়ার 9, এই 4টা যাবে উপরে, তাহলে এটা হয়ে গেল প্লাস, আর -12 আছে, এই 10টা যখন উপরে যাবে সেটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। এবার 4/3 যদি ভাগ করি তাহলে এটা হবে 1.33, এবং এখানে আমরা কত পাবো, 9 4 13, 12 মাইনাস আর 1 -13। আচ্ছা, এটা তাহলে সম্পূর্ণ কেটেই যাবে। তো আমরা পেলাম এত ESU। 9 4 13 আর -12 আর -1 13, এগুলো সমান সমান 0 হয়ে গেছে, ঠিক। তো আমরা এটা পেলাম 1.33 ESU। এটা কোন অপশানে আছে, প্রথমে হলো একটা উত্তর, কোনটা, ব্যাসার্ধ, তাই না, 0.09 বের করেছিলাম প্রথমেরটা। ব্যাসার্ধ কত বের করেছিলাম, আর 0.09 সেন্টিমিটার, এটা ছিল আর 0.09 আর 1.33, 0.09 1.33, এটা আছে অপশান এতে, অপশান এ। এই গেল আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এরপরে 2 নম্বরের অনুরূপ, 2 নম্বরের অনুরূপে কি বলা হয়েছে, যে 27টি অভিন্ন পারদবিন্দু, প্রত্যেকটিকে 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। পারদবিন্দুগুলি পরস্পর যুক্ত হয়ে বড় বিন্দুটির বিভব হবে 80 ভোল্ট, 90 ভোল্ট, 100 ভোল্ট, 120 ভোল্ট। আচ্ছা, তাহলে এবার 27টি কথা বলা হয়েছে, 27টি ছোট ছোট পারদবিন্দু যাদের বিভব 10 ভোল্ট, সেগুলো যুক্ত হয়ে বড় পারদবিন্দুতে পরিণত হয়েছে। তারপরে তার বিভব কত হবে, 2 এর অনুরূপ। এবার আমরা চলে গেলাম 2 এর অনুরূপে, কমন। তাহলে আমরা সর্বপ্রথম ছোট পারদবিন্দুর, যেহেতু ব্যাসার্ধ দেওয়া নেই, এবার ধরে নেব, লিখব, ধরি ছোট পারদবিন্দুর ব্যাসার্ধ, সেটা কত, সেটা হলো স্মল আর, এবং বড় পারদবিন্দুর ব্যাসার্ধ সেটা হলো ক্যাপিটাল আর। তাহলে প্রশ্ন অনুযায়ী আমাদের যেটা বলা হয়েছে, 27টি ছোট ছোট পারদবিন্দু, সেগুলো যুক্ত হয়ে বড় পারদবিন্দু তৈরি করেছে। তাহলে 27টি ছোট ছোট পারদবিন্দুর যে মোট আয়তন, সেটাই হবে বড় পারদবিন্দুর আয়তন। অতএব আমরা লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব সমান 27 × 4/3 পাই স্মল আর কিউব। 4/3 পাই কেটে গেল, অতএব আমরা পাবো ক্যাপিটাল আর = 3R। এটা একটা সম্পর্ক পেয়ে গেলাম। এরপরে আমাদের দেওয়া আছে যে প্রত্যেকটির বিভব, ছোট পারদবিন্দুর প্রত্যেকটির বিভব 10 ভোল্ট। তাহলে আমরা লিখে নিই, ধরি প্রতিটি ছোট পারদবিন্দুর আধান, সেটা হলো স্মল কিউ। অতএব প্রতিটি ছোট পারদবিন্দুর বিভব কত হবে, বিভব এর ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি, বিভব এটাকে বললাম V সমান আমরা এসআই পদ্ধতি, তাহলে K/r, এটা সমান দেওয়া হয়েছে 10 ভোল্ট, তাই না, এটা সমান দেওয়া হয়েছে 10 ভোল্ট। এবার বড় পারদবিন্দুর, অতএব বড় পারদবিন্দুর আধান, বড় পারদবিন্দুর আধান কি হবে, প্রত্যেকটা ছোট পারদবিন্দুতে কত আধান আছে, এই স্মল কিউ। কয়টা ছোট ছোট পারদবিন্দু নিয়ে বড় পারদবিন্দুটা তৈরি, 27টি, তাহলে 27টিতে 27 কিউ আধান থাকবে, সেটাই হবে বড় পারদবিন্দুর আধান। এটাকে বললাম আমরা ক্যাপিটাল কিউ, এটা সমান হবে 27 কিউ। ওকে,
বড় পারদবিন্দুর ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি, অতএব বড় পারদবিন্দুর বিভব ভি ড্যাশ বললাম এটাকে, তাহলে এটা হবে কে ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। এবার ক্যাপিটাল কিউ সমান সমান এটা কে ক্যাপিটাল কিউ মানে হচ্ছে 27 স্মল কিউ বাই ক্যাপিটাল আর মানে হলো আমাদের 3r। এবারে কি করছি, 3 দিয়ে এটাকে কেটে দিলাম, তাহলে হলো 9 কে স্মল কিউ বাই আর। এবার কে স্মল কিউ বাই আর এইটুকু অংশ মানে 10 ভোল্ট, তাহলে লিখবো আমরা 9 × 10 সমান সমান 90 আমাদের ভোল্ট। তো এটা বের হচ্ছে কত, 90 ভোল্ট। এটা অপশান বি, ঠিক আছে। অনুরূপের এটা হলো আমাদের পার্ট 1। আচ্ছা, এবার আবার এটার পার্টও দেওয়া আছে। তারপরে পার্ট 2-এ কী বলা হয়েছে, যে একই আকারের 64টি জলের ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করলো। যদি প্রত্যেকটি ফোঁটার আধানের মান ও প্রকৃতি একই হয় তবে বড় ফোঁটার বিভব, ধারকত্ব, শক্তি। আচ্ছা, এবার 3টাই নির্ণয় করতে বলেছে, বিভব, ধারকত্ব ও শক্তি 3টাই নির্ণয় করতে বলেছে। কেমন? 2 নম্বর অনুরূপের পার্ট 2। এখানেও যেহেতু ব্যাসার্ধ দেওয়া নেই, 2 নম্বর অনুরূপ পার্ট 2। আমরা ধরে নেব আগে যে ছোট পারদবিন্দুর জলের ফোঁটা বলা হয়েছে, তাই তো, জলের ফোঁটা আর বড় জলের ফোঁটা। তাহলে লিখব, ধরি ছোট জলের ফোঁটার ব্যাসার্ধ সেটা হলো স্মল আর, এবং বড় জলের ফোঁটার যে ব্যাসার্ধ সেটা হলো ক্যাপিটাল আর। ওকে, এবার প্রশ্ন অনুযায়ী আমরা কি বলতে পারি, বড় জলের ফোঁটার যে আয়তন 4/3 ক্যাপিটাল আর কিউব। কয়টা জলের ফোঁটা মিলে এটা তো বড়টা তৈরি হয়েছে, 64 × 4/3 পাই স্মল আর কিউব। অতএব এখান থেকে আমরা বলতে পারি ক্যাপিটাল আর = 4r। এটা কেটে যাবে, ক্যাপিটাল আর = 4r। এই সম্পর্কটা আমরা বের করে নিলাম। এখন যে তথ্যটা আমাদের দেওয়া আছে যে 64টি জলের ফোঁটা, প্রত্যেকটির আধানের মান সমান, প্রকৃতি, বড় ফোঁটার বিভব। আচ্ছা, এবার আমরা কি করি, যে ধরে নেব, ধরি প্রতিটি ছোট জলের ফোঁটার আধান সেটা হলো স্মল কিউ। কাজে লাগতে পারে তাই আমরা এটা ধরে রাখলাম। এরপর আমরা এর বিভব বের করি নাকি, আমাদের তো বের করতে হবে, যদিও কোনটা, বড় ফোঁটার বিভব বের করতে হবে। তাহলে বড় ফোঁটার বিভব বের করতে হলে ছোট ফোঁটারটার কাজ নেই, আমরা বড় ফোঁটারটা বের করি একবারে। অতএব বড় ফোঁটার বিভব কি হবে, ভি সমান তার আধান কত, এক একটা ছোট ফোঁটাতে আধান আছে কিউ, টোটাল কয়টা, 64টা। তাহলে টোটাল আধান থাকবে 64 কিউ বাই তার ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর। তাহলে এটা হলো 64 কিউ বাই তার ব্যাসার্ধ ক্যাপিটাল আর মানে আবার 4r। তাহলে এটা হয়ে গেল আমাদের 16 কিউ বাই আর। বড় ফোঁটার বিভব হয়ে গেল 16 কিউ বাই আর। বড় ফোঁটার বিভব 16 কিউ বাই আর। ওকে, আচ্ছা, এরপর বড় ফোঁটার আমরা কি নির্ণয় করব, ধারকত্ব। আচ্ছা, আমরা এসআই পদ্ধতিতে বা সিজিএস পদ্ধতিতে এটা করছি। সিজিএস পদ্ধতিতে জানি যে ধারকত্ব সমান কি হয়, তার ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধের সমান ধারকত্ব সি সমান হয়, তাহলে 4 পাই সিজিএস পদ্ধতিতে তার ব্যাসার্ধের সমান, সেটা কত হবে, বড় ফোঁটার যে ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এটা সমান
4r, 4r। তাহলে বড় ফোঁটার যে ধারকত্ব সেটা হবে 4r, 4r। আচ্ছা, এই অঙ্কটাতে আমি একটা সমস্যা দেখতে পাচ্ছি যে আমাদের যে উত্তরগুলো দেওয়া আছে, বিভবটা এখানে 4টা অপশানের মধ্যে যেগুলো দেওয়া আছে, বিভবটা দেওয়া আছে আমাদের সিজিএস পদ্ধতিতে। হ্যাঁ, বিভবটা আমাদের মিলে গেছে, ভি ইজিক্যাল টু যেটা আমাদের বের হবে, এটা মনে হয় অপশান সিটার সঙ্গে আমাদের ম্যাচ করবে। ভিটা দেখো 16q/r, ঠিক আছে, স্মল q/r, এটা হচ্ছে বিভব। বিভবটা সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, আর বাকিগুলো হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে দেওয়া আছে। যেমন আমাদের ধারকত্ব, প্রত্যেকটা ধারকত্ব দেখতে পাচ্ছি দেওয়া আছে এসআই পদ্ধতিতে। তাহলে একটা সিজিএস পদ্ধতিতে করলে অন্যটা এসআই পদ্ধতিতে করা যায় না। এইখানে ধারকত্ব যদি আমি এসআই পদ্ধতিতে লিখেও দিই, কারণ ধারকত্বতে আমি আধানটা ব্যবহার করিনি, এটাকে যদি আমরা এসআই পদ্ধতিতে লিখেও দিই, তাহলে যখন বিভব আর ধারকত্ব একসঙ্গে ব্যবহার করব তখন কিন্তু আর একই ইউনিট ছাড়া করা সম্ভব না। তাই এটার উত্তরটা অবশ্য এইভাবে করলে মিলে যাবে। এটাকে যদি আমরা এসআই পদ্ধতিতে করি, তাহলে আসলে তো এটাই হবে। এইবার ভুলবশত আমি যদি উত্তরটা মেলানোর জন্য এটাকে এসআই পদ্ধতিতে করি, তাহলে কি হবে, এটাকেই যদি এসআই পদ্ধতিতে করি, সি সমান সমান হবে তাহলে 4πε0r, কারণ এসআই পদ্ধতিতে ধারকত্ব কী হয়, গোলকের জন্য 4πε0r। তাহলে এটা হবে 4πε0, ক্যাপিটাল আরটা কত, ক্যাপিটাল আরটা সমান সমান 4 স্মল আর ইন্টু 4r। তাহলে এটাই আমরা পেয়ে যাব 16πε0r, যেটা সি নম্বর অপশানে দেওয়া আছে। এবং মজার ব্যাপার হলো যে বড় ফোঁটার এবার যেটা শক্তি, সেই উত্তরটাও এইভাবে করলে মিলে যাবে। ই ইজিক্যাল টু আমরা জানি কী হয়, হাফ সি ভি স্কোয়ার, তাই না। এবার এটা হলো, দেখো তাহলে আমাদের হাফ সিটা কোনটা, এটা 16πε0r, আর ভিটা কোনটা, ভি আমরা বের করেছি এই যে এটা 16 ইন্টু 16q/r তার স্কোয়ার। আচ্ছা, তাহলে কি হলো, এটা দিয়ে এটাকে কেটে দেব 8, আর একটা আর এর সঙ্গে এখানকার যে আর এর স্কোয়ার সেটা কেটে যাবে। তাহলে একটু এদিক থেকে করছি, তাহলে এখানে থাকলো আমাদের 8πε0r ইন্টু 16 করলে 256q²/r²। এই আর স্কোয়ারের সঙ্গে এই আর কেটে যাবে, আর এটা দিয়ে এটাকে গুণ করলে আমরা পেয়ে যাব 8 দিয়ে 256কে গুণ, তাই তো। তো হচ্ছে 8 × 6 = 48, সাথে থাকলো 4, 8 × 5 = 40, 40 আর 4 44, সাথে থাকলো 4, আর 2 × 16, 16 × 4 = 20, 2048 πε0 q², πε0 q², আর নিচে থাকলো একটা আর, নিচে থাকবে একটা আর, দেখা যাচ্ছে, দেখি, হ্যাঁ বোঝা যাবে, 2048 πε0 q²r। এটা পুরোপুরি অপশান সি এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, πε0 q²/r। কিন্তু আমাদের এটা করা ঠিক না, কারণ এইটা আমরা কি করেছি, সিজিএস পদ্ধতিতে বিভব বের করেছি q/r, কিন্তু ধারকত্ব আমরা এসআই পদ্ধতিতে করলাম, এবং আমাদের যে শক্তি সেটাও এসআই পদ্ধতিতে করলাম। এসআই না, এটা তো মিক্সচার হয়ে গেল, এটা এসআই পদ্ধতিতে মানটা, এটা সিজিএস পদ্ধতিতে। তাহলে উত্তরটা মেলানোর জন্য আমি এটা করে দেখালাম। আসলে আমাদের বইটাতে এই অঙ্কটার সমাধান করে দেওয়া আছে, যেটা পুরোপুরি সিজিএস পদ্ধতিতে করে দেওয়া আছে। আমি সেটা একবার করে দিচ্ছি। তাহলে এটার বিভব আমরা পেয়ে গেছি 16q/r, এবং ছোট জলবিন্দুর যে আধান, হ্যাঁ, সেখানে যদি আমরা ছোট জলবিন্দুর জন্য বিভবটা বের করে নিই, এই যে ছোট জলবিন্দুর বিভব ভি ইজিক্যাল টু কী হবে, q/r। তাহলে এই q/rকে আমরা ভি বলতে পারি, তাহলে এটা হয়ে যাবে আমাদের 16v, আর এটাকে ভি ড্যাশ বলে দিলাম, তাহলে ঠিক আছে। আর বড় ফোঁটার ধারকত্ব, এটাকে সি ড্যাশ বলে দিলাম আমি, সি ড্যাশ
সমান সমান সিজিএস পদ্ধতিতে কি হয় ব্যাসার্ধের সমান, এটা সমান সমান আবার কি হয় 4r, আর বড় ফোঁটার যে ছোট ফোঁটার যে ধারকত্ব, ছোট ফোঁটার ধারকত্ব সেটা c সমান সমান স্মল r, তাহলে এটা হয়ে যাবে 4c। ঠিক আছে, আর আরেকটা কি বড় ফোঁটার যে শক্তি সেটা হবে হাফ সি ভি স্কোয়ার, এবার সমান সমান দেওয়া যাচ্ছে হাফ সিটা কত, সিটা আচ্ছা সি ড্যাশ, এটা হবে ভি ড্যাশ, বড় ফোঁটার যেহেতু নির্ণয় করছি আমরা, তাহলে সি ড্যাশটা হলো আমাদের ফোর সি। আর আচ্ছা এটা আমি এই মানটা লিখলাম 4r, আর ভি ড্যাশটা হলো আমাদের এই মানটা 16q/r। ঠিক আছে, তো তার স্কোয়ার, 16q/r তার স্কোয়ার, এটা দিয়ে এটাকে কেটে দিব, তাহলে থাকবে 2 ইন্টু 16 স্কোয়ার কত 256, 16 স্কোয়ার করলে 256 ইন্টু কিউ স্কোয়ার, আর এখানে একটা আর আছে r/r স্কোয়ার, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে কি থাকবে 2 দিয়ে 256কে গুণ করলে হয় 512 কিউ স্কোয়ার বাই, অথবা এর উত্তরটা এরকমও হতে পারে যে এটা সমান সমান এরকমও হতে পারে যে আমাদের এটা গুণ করলে তো এটাই হবে 512 ভি স্কোয়ার, আর আরটা থেকে যাবে ভি স্কোয়ার আর, এটাও একটা উত্তর হতে পারে যদি ভি রূপে আমরা উত্তরটা লিখতে চাই, তখন q/r এর স্কোয়ার করলে হবে ভি স্কোয়ার আর। ঠিক আছে, ভি স্কোয়ার আর 512 ভি স্কোয়ার আর, তাহলে বইয়ের মধ্যে আমাদের পুরোপুরি সিজিএস পদ্ধতিতে অঙ্কটার সমাধান করে দেওয়া আছে। তাহলে এইটা আমরা কোন উত্তর হবে সেটা নির্দিষ্ট করে বললাম না, সি অপশানের সঙ্গে ম্যাচ করছে অনেকটা, কিন্তু সেটা সিজিএস এসে মিক্সার করে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা কত নম্বর করে নিলাম, 2-এর অনুরূপ সমাধান করে নিলাম। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 64টি পারদবিন্দুর প্রত্যেকটি 10 ভোল্ট বিভবে আহিত, এরা মিলিত হয়ে একটি বড় পারদবিন্দু গঠন করলো, বড় পারদবিন্দুটির বিভব কত হবে 10 ভোল্ট, 80 ভোল্ট, 160 ভোল্ট, 640 ভোল্ট। আচ্ছা, একই রকম অঙ্কটা মনে হচ্ছে, তো এখানেও আমাদের এগুলো সব কাজে লেগে যাবে, এগুলো সব কাজে লেগে যাবে। কোশ্চেন নম্বর 3 এগুলো ক্লিয়ার করে দিলাম, এটা হয়ে যাবে আমাদের কোশ্চেন নম্বর 3, একই যেহেতু অঙ্কটা। কোশ্চেন নম্বর 3, ছোট জলবিন্দুর ব্যাসার্ধ বড় জলবিন্দুর ব্যাসার্ধ, অতএব বড় জলবিন্দুর আয়তন সমান সমান 64টি জলবিন্দুর আয়তন, ক্যাপিটাল আর ইকুয়াল 4r। এবারে বলা হয়েছে যে এদের বিভব, প্রত্যেকটা ছোট বিন্দুর বিভব দেওয়া হয়েছে আমাদের 10 ভোল্ট, বড়টির বিভব হবে কত, তাই তো? তাহলে আমরা ছোটটার আধান ধরে নিব, ধরি ছোট, এগুলো কি বলেছিল 3 নম্বর পারদবিন্দু, এটা জলের ফোঁটা লেখা আছে, তাই তো? তাহলে এটা পারদবিন্দু লিখে দিই, ধরি ছোট পারদবিন্দু, ছোট পারদবিন্দুর ব্যাসার্ধ, তাহলে বড় পারদবিন্দুর ব্যাসার্ধ। আচ্ছা, ছোট পারদবিন্দুর প্রতিটি আর কি, হ্যাঁ, প্রতিটি ছোট পারদবিন্দুর আধানকে আমরা ধরে নিব, আধান সেটা হলো কিউ, অতএব ছোট পারদবিন্দুর বিভব আমরা কোন পদ্ধতিতে করব, এসেই কে কিউ, আচ্ছা বিভব ভি বললাম এটাকে, কে কিউ বাই তার ব্যাসার্ধ, এটাই কত দেওয়া হয়েছে 10 ভোল্ট দেওয়া আছে। চলো এবার বড়টা, বড় পারদবিন্দুর আধান কত হবে, প্রত্যেকটা ছোটোতে কত কত করে আধান আছে কিউ, কয়টা পারদবিন্দু 64টা, তাহলে হবে 64 কিউ। আচ্ছা, এক কাজ করছি, এটাকে ক্যাপিটাল কিউ লিখলাম, তাহলে এটা হলো 64 কিউ।
অতএব বড় পারদবিন্দুর বিভব, বড় পারদবিন্দুর বিভব ভি ড্যাশ বললাম, সেটা হবে কে ক্যাপিটাল কিউ বাই তার ব্যাসার্ধ। আচ্ছা, কে ক্যাপিটাল কিউ মানে এটা 64 স্মল কিউ, আর ক্যাপিটাল আর মানে 4R। এবার 4 দিয়ে এটাকে কেটে দিলে 16, তাহলে হচ্ছে 16 কে স্মল কিউ বাই আর। এবার কে স্মল কিউ বাই আর এটা মানে আবার 10 ভোল্ট, তাহলে 16 ইন্টু 10 ভোল্ট সমান সমান 160 ভোল্ট। 160 ভোল্ট আছে অপশান সিতে মনে হয়, 3-এর অপশান সি। 3-এর অপশান সি। এই গেল আমাদের 3 নম্বর। এবার 3 নম্বরের আবার অনুরূপ আছে। 1 ভোল্ট বিভবযুক্ত 64টি একই রকম পারদবিন্দু মিলিত হয়ে বড় পারদবিন্দু গঠন করলো, বড় পারদবিন্দুর বিভব কত হবে? আচ্ছা, সেম অঙ্ক, তাহলে আশা করি এটা তোমরা সবাই সমাধান করতে পারবে। তাই এটা তোমাদের হোম টাস্ক থাকছে, তোমরা 3-এর অনুরূপটি সমাধান করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবার 3-এর অনুরূপের আবার দুটো পার্ট। এবারে বলা হয়েছে সমব্যাসার্ধ সমাধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দু একত্রিত হয়ে একটি বৃহৎ জলবিন্দু, আবার 64টি ক্ষুদ্র জলবিন্দু মিলিত হয়ে বড় জলবিন্দু, বড় জলবিন্দুর বিভবের অনুপাত। আচ্ছা, ক্ষুদ্র ও বৃহৎ জলবিন্দুর বিভবের যে অনুপাত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে অনুপাতটা আমরা এখান থেকে করেই দিতে পারি, তাই না? আমাদের যে ছোট পারদবিন্দু তার বিভব কত? এটা বড় যে পারদবিন্দু যেহেতু সব কিছু একই, ছোট পারদবিন্দুর বিভব আর বড় পারদবিন্দুর বিভব নির্ণয় করতে বলেছে। তাই তো নিব না, এটা কত নম্বর? এটা হয়ে যাবে, আমরা এটা নিব না, আমরা এইটুকু নিব। এইটুকু কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে কে 16 কে কিউ বাই আর, এটা হয়ে যাবে। এবার 3-এর অনুরূপ এর 2 বৃহৎ ও ক্ষুদ্র, অতএব আমরা বলতে পারি ভি ড্যাশ বাই ভি 3-এর 2, হ্যাঁ, অনুরূপের 2। আচ্ছা, এটা কত হলো তাহলে? 16 কে কিউ বাই আর, আর ভিটা কত? এটা উল্টে যাবে কে কিউ, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, অতএব থাকবে 16:1। এটা আছে অপশান সিতে। ওকে, একই রকম অঙ্কটা আমি একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন নম্বর 4। কি বলা হয়েছে? কিউ আধান ও সি ধারকত্ব বিশিষ্ট 64 জলকণা মিলিত হয়ে বড় জলকণা তৈরি করলো, বড় জলকণাটির আধান ও ধারকত্ব। আচ্ছা, বড় জলকণাটির আধান ও ধারকত্ব আবার একই রকম 4 নম্বর, তাহলে এটা আবার আমাদের কাজে লেগে যাবে। তো এতদূর পর্যন্ত আমি এবার রাখলাম, নিচেরটা ক্লিয়ার করছি। কোশ্চেন নম্বর 4 ছোট, এবার কি দেওয়া হয়েছে 4 নম্বরে? এগুলো জলকণা। তো এবার আমি লিখে দিলাম জলকণা। ছোট জলকণার ব্যাসার্ধ দেওয়া ছিল না, আধান ও ধারকত্ব দেওয়া আছে। ছোট জলকণার ব্যাসার্ধ ধরলাম, বড় জলকণার ব্যাসার্ধ ধরলাম, অতএব 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু 64টি এখানেও আছে, তাই না? 64টি জলকণা, এটা তাহলে এই সম্পর্কটা আমরা পেলাম। এবার বলাই হয়েছে যে ছোট জলকণার যে আধান সেটা হলো কিউ, তাহলে ধরে লিখতে হবে না, এটা হবে জলকণা প্রদত্ত, তাহলে এটা হলো আমাদের প্রদত্ত ছোট জলকণার আধান, এটা। আর কি দেওয়া আছে? ধারকত্ব। তো বিভবটা মনে হয় বের করতে হবে না, বিভবটা বাদ দিলাম। এবং ছোট জলকণার যে ধারকত্ব সেটা দেওয়া আছে কত? সি, সেটা আমরা জানি সিজিএস পদ্ধতিতে করলে সেটা হয় ব্যাসার্ধের সমান সি ইজিক্যাল টু আর, এইটুকু আমরা লিখে রাখলাম। এবার আমাদের করতে বলেছে কি? করতে বলেছে বড় জলকণার আধান ও ধারকত্ব, তাহলে লিখব অতএব বড় জলকণার আধান। কি হবে বলো তো? বড় জলকণার আধান আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার সেখানে কত আধান আছে? কিউ। অতএব 64টি জলকণাতে কত আধান থাকবে? 64 কিউ, সেটাই হবে বড় জলকণার আধান। তাহলে এটা হয়ে গেল 64 কিউ, একটা উত্তর হয়ে গেল। এবার বড় জলকণার ধারকত্ব, বড় জলকণার ধারকত্ব সি। আমরা
সিজিএস পদ্ধতিতে করে নেব, সেটা হবে তার ব্যাসার্ধের সমান। ওকে, এবার ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান সমান 4 স্মল আর, আবার স্মল আর সমান সমান কী হবে সি, তাহলে এটা হলো 4C, এটাকে সি ড্যাশ বলছি। তাহলে একটা উত্তর হলো 64 কিউ, একটা হলো 4C। কোন অপশানে আছে 4 64 কিউ 4C, এটা আছে অপশান সিতে, অপশান সি। হ্যাঁ, এরপরে আমরা চলে গেলাম, এবার চেঞ্জ হবে অঙ্কগুলোর টাইপ। কোশ্চেন নম্বর 5 নম্বরে কী বলা হয়েছে, একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যে তেল ডাইইলেকট্রিক ধ্রুবক যেটা দেওয়া আছে K = 2 রাখা আছে, সেটির ধারকত্ব হলো C। যদি পাতদ্বয়ের মধ্যে থেকে তেল অপসারণ করা হয় তবে সেটির ধারকত্ব হবে অপশান ABCD, 4টা অপশান দেওয়া আছে, √2C, 2C, C/√2, C/2। আচ্ছা, ভালো অঙ্ক এটা। আমরা সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব সেটা সমান সমান কি রাশিমালাটা অবশ্যই জানি, কি হয়, ধারকত্ব = K ε0 α/d। কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে। কোশ্চেন নম্বর 5, তাহলে লিখব যে আমরা জানি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে কোনো সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব সি সমান সমান কি হয়, K ε0 α/d, যেখানে আলফা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে পাতদ্বয়ের প্রতিটি পাতের ক্ষেত্রফল, আর ডি হলো পাতদ্বয়ের মধ্যে ব্যবধান, পাতদ্বয়ের মধ্যে ব্যবধান। ঠিক আছে, এবার এই কে সমান সমান আমাদের বইয়ে কত দেওয়া আছে 2, তাহলে সি সমান সমান কি হলো 2 ε0 α/d। এবার পরবর্তীকালে কি করা হলো, এই যে K = 2 পরাবৈদ্যুতিক মাধ্যমটা ছিল যেটা তেল বলা হয়েছে সেটাকে অপসারণ করে নেওয়া হলো, অর্থাৎ এখন আমাদের যে সমান্তরাল পাত ধারক সেটা কিসে আছে, বায়ু মাধ্যমে আছে। তাহলে বায়ু মাধ্যমের জন্য ধারকত্ব এর ফর্মুলা কী হবে, তাহলে লিখব যে যদি পাতদ্বয়ের মধ্য থেকে তেল অপসারণ করা হয়, যদি পাতদ্বয়ের মধ্য থেকে তেল অপসারণ করা হয় তবে ধারকত্ব, সেটাকে বললাম সি ড্যাশ, সেটা সমান সমান হবে ε0 α/d, কারণ বায়ু মাধ্যমের জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবক কত হয়ে যায় 1। আচ্ছা, এবার আমাদের বলেছে যে সি ড্যাশটা সি এর সাপেক্ষে কত, তাই তো, সি ড্যাশটা সি এর সাপেক্ষে কত, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর দিলাম, এবার 1/2 করে দেবো, 1/2 করে দেবো। হ্যাঁ, 1/2 যদি আমরা করি তাহলে কি পাবো, সি ড্যাশ, তাহলে এটা হলো 2 ε0 α/d, দেখা যাচ্ছে, ইন্টু এই সিটা আছে নিচে, এই সিটা, তাহলে এটা যাবে উল্টে, এটা হলো d/ε0 আলফা, এই ডি কেটে গেলো, এটার সঙ্গে এটা কেটে গেলো, তাহলে থাকছে 2/1। অতএব আমরা বলতে পারি সি ড্যাশ = c/2, সি ড্যাশ = c/2। এটা কোন অপশানে আছে, সি ড্যাশ = c/2, এটা আছে অপশান ডিতে, ঠিক আছে। এই গেল 5 নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা, 5-এর একটা অনুরূপও আছে আবার, কি বলেছে, সমান্তরাল পাতদ্বয়ের ধারকত্ব সি, পাতদ্বয়ের মধ্যে 2 ধ্রুবক বিশিষ্ট পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করানো হলে তার ধারকত্ব হবে। আচ্ছা, প্রথমে ধারকত্ব বলা হয়েছে সি, এরপরে 2 ধারকত্ব বিশিষ্ট একটা পাত প্রবেশ করানো হয়েছে। তো এটাকে আমরা কি করতে পারি, এইটুকু অংশ কাজে লাগিয়ে দেবে। এবার 5-এর আমরা করছি অনুরূপ, 5-এর অনুরূপ, ঠিক আছে।
আমরা জানি শূন্য মাধ্যমে, এটা এবার কি হবে, শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে কমন, শূন্য মাধ্যমে কোনো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কী হয়, এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে এটা হলো এপসাইলন নট আলফা বাই ডি। ওকে, এবার পাতদ্বয়ের মধ্যে কি করা হয়েছে, যে দুই ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যম প্রবেশ করানো হলো। এবার পাতদ্বয়ের মধ্যে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে পাতদ্বয়ের মধ্যে দুই ধ্রুবক বিশিষ্ট, দুই ধ্রুবক বিশিষ্ট পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করালে, পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করালে তবে ধারকত্ব সি ড্যাশ ইজিক্যাল টু এবার কী হবে, তাহলে কে এপসাইলন নট আলফা বাই ডি। তো আমি নিচেরটা মুছে দিলাম, সি ড্যাশ সমান সমান হলো তাহলে কে এপসাইলন নট আলফা বাই ডি। এবার কেটার মান কত, 2, তাহলে এটা হলো 2 এপসাইলন নট আলফা বাই ডি। এবার এপসাইলন নট আলফা বাই ডি মানে কত আগে ধরেছি আমরা, সি, তাহলে এটা হয়ে যাবে 2c। এখন উত্তরটা হয়ে যাবে সি ড্যাশ ইজিক্যাল টু 2c। এটা কোন অপশানে আছে, এটা আছে অপশান বিতে, অপশান বিতে। আকাশ খুব গর্জন করছে, যদি লাইন চলে যায় তাহলে আমি ক্লাসটি কিন্তু সেখানে শেষ করে দেব। কেমন, যতদূর করা যাচ্ছে আমি করার চেষ্টা করছি। এরপর চলে যাবো আমি নেক্সট কোশ্চেন নম্বর 6। কী বলা হয়েছে, 3টি 4 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারককে এমনভাবে সংযুক্ত করা হলো যার ফলে কার্যকর ধারকত্ব পাওয়া যাবে 6 মাইক্রোফ্যারাড। এই সমন্বয়টি করা যাবে যদি 4টা অপশান এখানে দেওয়া আছে। প্রতিটি ধারক শ্রেণীতে সংযুক্ত থাকবে, প্রতিটি ধারক সমান্তরালে সংযুক্ত থাকবে, 2টি সমান্তরাল একটি শ্রেণীতে থাকবে, 2টি শ্রেণীতে একটি সমান্তরালে থাকবে। আচ্ছা, এটা আমাদের বারে বারে অপশান টেস্ট করে দেখতে হবে যে কোন ক্ষেত্রে 4 মাইক্রোফ্যারাড বিশিষ্ট 3টি ধারক যুক্ত করে আমরা তুল্য ধারকত্ব কত পাবো, 6 মাইক্রোফ্যারাড পাবো। তো কোশ্চেন নম্বর 6 প্রদত্ত কি দেওয়া আছে, আমাদের ধারক কয়টা দেওয়া আছে, ধারক দেওয়া আছে 3টা। এদের মান কত দেওয়া আছে, প্রতিটির মান কত দেওয়া হয়েছে, 4 মাইক্রোফ্যারাড করে। হ্যাঁ, এবং তুল্য ধারকত্ব আমাদের কত বের করতে হবে, তুল্য ধারকত্ব আমাদের বের করতে হবে 6 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এবার আমরা সেই কন্ডিশনগুলো এক এক করে অ্যাপ্লাই করব। অপশান এ যেটা বলা হয়েছিল, প্রতিটি ধারককে কিসে যুক্ত করব, শ্রেণীতে। অপশান এ আমরা টেস্ট করব, যেখানে বলা হয়েছিল শ্রেণীতে যোগ করতে। তাহলে আমরা জানি যদি 3টি ধারককে আমরা শ্রেণীতে যুক্ত করি, শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব কী হয়, লিখব যদি ধারক 3টিকে শ্রেণীতে যুক্ত করি তবে তুল্য ধারকত্ব, শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব কী হয়, 1/c ইজিক্যাল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। তাহলে 1/c1 মানে 1/4, 1/4 সবগুলোই তো 4, তাহলে এটা হয়ে যাবে আমাদের 3/4, অতএব c ইজিক্যাল টু 4/3। এটা কি 6 হলো, এত মাইক্রোফ্যারাড, এটা 6 হলো না, তাহলে এটা উত্তর হতে পারে না। এবার আমরা করব অপশান বি টেস্ট, যেখানে বলা হয়েছিল যে প্রতিটি ধারককে কিভাবে যুক্ত করা হয়েছে, সমান্তরালে। এবার সমান্তরালে যুক্ত করালে তুল্য ধারকত্ব কী হবে, তাহলে লিখব যদি ধারকগুলিকে সমান্তরালে যুক্ত করি তবে তুল্য ধারকত্ব সি ড্যাশ, আচ্ছা সি ড্যাশ বলে দিলাম এটাকে, যাক
সেটা কী হয় C1 প্লাস C2 প্লাস CT সমান্তরালে যুক্ত করলে সরাসরি যুক্ত হয়ে যায়। তাহলে 4 প্লাস 4 প্লাস 4 মাইক্রোফ্যারাড সমান সমান কত হয়ে গেল তাহলে 12 মাইক্রোফ্যারাড। এটা কি 6 হলো? হলো না। এরপর আমরা টেস্ট করব অপশান সি নম্বরে কি বলা হয়েছে যে দুটোকে শ্রেণীতে একটিকে সমান্তরালে, তাই তো না, দুটো সমান্তরালে একটি শ্রেণীতে। তাহলে দুটো সমান্তরালে কিভাবে যুক্ত হবে? তাহলে এটা এটা এখানে একটা ধারক, এখানে একটা ধারক, তারপরে এটা এবং এখানে একটা ধারক, দুটো সমান্তরালে একটি শ্রেণীতে। সি নম্বর। তাহলে যদি লিখব দুটি ধারক সমান্তরালে ও বা এবং একটি শ্রেণীতে, তাহলে তুল্য ধারকত্ব কী হবে? প্রথমে সমান্তরাল এই দুটোর জন্য আমরা তুল্য ধারকত্ব নির্ণয় করি। সেটা কি হবে? সমান্তরালে করলে কি হবে যে আমাদের যে C ডাবল ড্যাশ বললাম এটাকে C1 প্লাস C2 4 প্লাস 4 সমান সমান হয়ে যাবে 8 মাইক্রোফ্যারাড। এরপরে এই যে C ড্যাশ এর সঙ্গে এটা কিসে আছে? শ্রেণীতে। অতএব C ড্যাশ ও C এটা 3 C3 এর মধ্যে তুল্য ধারকত্ব, এটাকে বলে দিলাম C1, এটা C2, এটা C3, হ্যাঁ। এবং এদের যে রেজাল্টেন্ট সেটা হলো C ডাবল ড্যাশ। তাহলে C ডাবল ড্যাশ ও C3 এর মধ্যে তুল্য ধারকত্ব, এটা কিসে আছে? শ্রেণীতে থাকলে কী হবে? তাহলে 1/C ট্রিপল ড্যাশ, সেটাকে বললাম আমি ট্রিপল ড্যাশ, এটা মুছে দিলাম। সেটা 1/C ডাবল ড্যাশ প্লাস 1/C3, এটা সমান সমান হলো তাহলে কত? 1/8 প্লাস 1/4 সমান সমান করলে এটা আমি মুছে দিলাম। তাহলে 8, এখানে 1 প্লাস 2 3/8। অতএব C ট্রিপল ড্যাশ ইজ ইকুয়াল টু 8/3। এটাও কিন্তু 6 বেরোলো না। তাহলে অবশ্যই অপশান ডিটাই উত্তর হবে। অপশান ডিতে কী বলা হয়েছে? অপশান ডিতে বলা হয়েছে এবার যে আমাদের কি করতে হবে? দুটো শ্রেণীতে একটি সমান্তরালে, দুটো শ্রেণীতে একটি সমান্তরালে। তাহলে ছবিটা কেমন হবে? এটার দুটো শ্রেণীতে, এই হলো একটা ধারক এবং এই হলো একটা ধারক, দুটো শ্রেণীতে এবং একটাকে সমান্তরালে, এই হলো একটা ধারক। তাহলে এটা হলো অপশান ডি, দুটো শ্রেণীতে। এটাকে বললাম C1, এটাকে বললাম C2, এটাকে বললাম C3। চলো, তাহলে সি নম্বরটা হলো না, এটা মুছে দিলাম আমি। এই জায়গায় আমি ডি নম্বর অপশানটা করছি। তাহলে সর্বপ্রথম লিখব যে দুটি ধারক শ্রেণীতে ও একটি সমান্তরালে যদি আমরা যুক্ত করি তাহলে কি হবে? সমান্তরালে। প্রথমে শ্রেণী দুটোর জন্য, এই দুটোর জন্য তুল্য ধারকত্ব কী হবে? শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব কী হবে? 1/C, এটা আমি 5 বলে দিলাম। 1/C5 ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2, কমন 1/C2। তাহলে এগুলো কত? 1/4 প্লাস 1/4 সমান সমান 4, এটা যোগ করে 2, 1/2। অতএব C5 সমান সমান হলো আমাদের 2। C5 কত বেরোলো? 2। তারপরে এই C5 এর সঙ্গে এটা কিসে আছে? সমান্তরালে। তাহলে লিখব এরপর হ্যাঁ, এটা C5 লিখেছি। এরপর C5 ও C3 সমান্তরালে যুক্ত থাকলে, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব, এবার তুল্য ধারকত্ব কত হবে? তুল্য ধারকত্ব C6 সমান সমান C5 প্লাস C3, 2, এটা কত বেরোচ্ছে? এই যে 2, আর এটা আমাদের 4, 2 প্লাস 4 6 মাইক্রোফ্যারাড। এটা কিন্তু উত্তরের সঙ্গে ম্যাচ করেছে, যেটা আমাদের চেয়েছিল কত? 6 মাইক্রোফ্যারাড। তাহলে উত্তর হবে অপশান ডিটা, 6 নম্বরের উত্তর হবে অপশান ডি, কমন। এইভাবে 6 নম্বরটা প্রত্যেকটা অপশান টেস্ট করে আমাদের উত্তরটা যাচাই করতে হলো, ঠিক আছে।
এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি ধারকের ধারকত্ব 2 × 10⁻⁶ ফারাড, বিভব 200 ভোল্ট, এটিকে সম্পূর্ণরূপে অনাহিত করলে মুক্ত শক্তির পরিমাণ কত হবে? 0.02 জুল, 0.04 জুল, 0.08 জুল, 0.16 জুল। আচ্ছা, এখানে আমাদের কিছুই না, ধারকের যে শক্তি সেটা বের করলেই হবে। কোশ্চেন নম্বর 7 আমাদের প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত ধারকত্ব দেওয়া আছে, তাই না? ধারকত্ব সি সমান দেওয়া হয়েছে কত? 2 × 10⁻⁶ ফারাড। আর দেওয়া আছে বিভব ভি = কত? 200 ভোল্ট। তাহলে লিখব যে আমরা জানি ধারকের শক্তি E = ½ CV²। হাফ সি হলো আমাদের 2 × 10⁻⁶, আর ভি হলো 200 এর স্কোয়ার, তার মানে 200 এর স্কোয়ার। এটা করলে হলো তাহলে, আচ্ছা এটা কেটে দিলাম, তাহলে থাকলো 10⁻⁶, আর 2 এর স্কোয়ার করলে 4, 10⁻² করলে 4, 100 এর স্কোয়ার করলে 10⁻⁴। তাহলে থাকছে আমাদের 4 × 10⁻²। 4 × 10⁻²। এবার 4কে 100 দিয়ে ভাগ করলে 0.04 জুল। এটা আছে অপশান বিতে। এই গেল অপশান বি, একদম সিম্পল, হাফ CV² করলে উত্তরটা পেয়ে যাবো। তারপর চলে যাবো আমরা কোশ্চেন 8 নম্বরে কী বলা হয়েছে, কোনো ধারকের আধান 2 কুলম্ব বৃদ্ধি করলে শক্তি 21% বৃদ্ধি পায়। ধারকের প্রাথমিক আধান ছিল 10 কুলম্ব, 20 কুলম্ব, 30 কুলম্ব, 40 কুলম্ব। আচ্ছা, এটা একটা ভালো অঙ্ক। প্রথমে আমাদের এর যে আধান সেটাকে ধরে ধারকত্ব আগে বের করতে হবে, আগে শক্তি বের করতে হবে, এরপরে 2 কুলম্ব আধান বৃদ্ধি করলে শক্তি কত সেটা বের করতে হবে। তারপর শক্তির যে পার্থক্য সেখান থেকে পার্সেন্টেজ অফ শক্তি বৃদ্ধির সমান করে আমাদের প্রাথমিক আধানটা নির্ণয় করতে হবে। কোশ্চেন নম্বর 8 লিখব, ধরি ধারকটিতে প্রাথমিক আধান যেটা আমাদের নির্ণয় করতে বলছে সেটা হলো কিউ। ধারকটির ধারকত্ব সেটা হলো সি। অতএব এখন ধারকটির যে শক্তি সেটা কি হবে? এটাকে বললাম আমি E1, সেটা হলো ½ Q²/c। আমরা এবার যে এনার্জির রাশিমালা সেটা ½ Q²/c অর্থাৎ আধান দিয়ে লিখব। কমন এই গেল আমাদের, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার কি বলা হয়েছে যে 2 কুলম্ব আধান বৃদ্ধি করা হলো, তাহলে লিখব যে ধারকটিতে 2 কুলম্ব আধান বৃদ্ধি করলে মোট আধান কত হলো? তাহলে মোট আধান এটাকে বললাম ক্যাপিটাল কিউ, সেটা সমান হলো আগে কত ছিল? কিউ প্লাস 2 এত কুলম্ব, এটা হলো। ফলে এর শক্তি E2, এর শক্তি আমি কি দিলাম? E2 বৃদ্ধি পায় আগের শক্তির 21%, শক্তির 21%। অতএব E2 সমান কি হলো? তাহলে E1 প্লাস 21/100 ইন্টু E1, সেটা সমান কি হলো? E1 প্লাস 0.21 E1 সমান 1.21 E1। E2 সমান হলো এটা। কমন। এখন প্রাথমিক আধান নির্ণয় করতে বলেছে, তো তাহলে আবার আমরা জানি শক্তি E2 সমান কি হবে?
হাফ আধান এখন কত ক্যাপিটাল কিউ বাই ধারকত্ব একই থাকবে হাফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে এটা হলো হাফ। এবার কিউ এর জায়গায় আমরা এটা বসাতে পারি স্মল কিউ বাই 2 এর স্কোয়ার বাই সি। এটাও E2 আর এটাও E2, এই দুটোকে আমরা সমান করে দেব। আচ্ছা, এটাকে আমি 2 নম্বর, এটাকে 3 নম্বর নাম দিলাম। তাহলে লিখব 2 আর 3 থেকে পাই 2 এবং 3 থেকে কি লেখা যাবে যে এটা সমান সমান এটা হাফ কিউ প্লাস 2 এর স্কোয়ার বাই সি ইজিক্যাল টু 1.21 E1। এবার E1 কত, E1 সমান সমান আমার এটা লিখে দেবো। তাহলে এটা হলো 1.21 ইন্টু হাফ কিউ স্কোয়ার বাই সি। ঠিক আছে, তো কি কি কাটাকুটি যেতে পারে, এদিক থেকে হাফ আর এদিক থেকে হাফ কেটে যাবে, এদিক থেকে সি, এদিক থেকে সি কেটে যাবে। এখানে থাকছে আমাদের কিউ প্লাস 2 তার স্কোয়ার, আর এখানে থাকলো তাহলে 1.21 ইন্টু কিউ স্কোয়ার। এবার এটাকে আমরা স্কোয়ারে করে দেবো, তাহলে এটা হবে 1.1 কিউ তার হোল স্কোয়ার। উভয় দিক থেকে আমরা কি করছি এবার স্কোয়ারটা তুলে দিলাম। তাহলে কি থাকবে, এদিকে থাকবে কিউ প্লাস 2 ইজিক্যাল টু 1.1 এর কিউ। এই কিউটা ওই পারে নিয়ে যাব, তাহলে থাকবে 2 ইজিক্যাল টু 1.1 কিউ মাইনাস কিউ সমান সমান 0.1 কিউ। তাহলে সমান সমান কিউ ইজিক্যাল টু 2 বাই 0.1 সমান সমান উত্তর বেরোবে 20 কুলম। ওকে, 2কে 0.1 দিয়ে ভাগ করলে এখানে দশমিকটা তুলে দেবো, উপরে একটা শূন্য, তাহলে হয়ে যাবে আমাদের 20 কুলম। এটা কোন অপশানে আছে, 20 কুলম অপশান বিতে আছে, এটা আছে অপশান বিতে। এই গেল তাহলে আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। আমরা চলে যাবো তাহলে কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি, আচ্ছা এটার একটা অনুরূপ কোশ্চেন হয়েছিল, 8-এর অনুরূপ কি বলা হয়েছে, একটি ধারকের দুটি পাতের মধ্যে বিভব পার্থক্য 20% বৃদ্ধি পেলে ধারকের সঞ্চিত শক্তির বৃদ্ধির পরিমাণ হবে 20%, 30%, 40%, 60%। আচ্ছা, এবারে বলা হয়েছে যে বিভব পার্থক্য 20% বৃদ্ধি পেলে সঞ্চিত শক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। লিখব, ধরি প্রথম ক্ষেত্রে ধারকটির যে ধারকত্ব সেটা হলো সি, এবং বিভব, ধারকটির বিভব সেটা হলো আমাদের ভি, কমন সেটা হলো ভি। আচ্ছা, অতএব শক্তি, প্রথম ক্ষেত্রে ধারকটির শক্তি কত হবে, সেটার E1 বললাম আমি, হাফ সি ভি স্কোয়ার। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি করা হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে কি করা হলো যে কোনটা, এটাকে বৃদ্ধি করা হলো, বিভব ভোল্টেজটা বৃদ্ধি করেছে, বিভব পার্থক্য 20% বৃদ্ধি করলে শক্তির বৃদ্ধি, তাই তো। এবার 20% বিভব পার্থক্য বৃদ্ধি করলে এটাকে বললাম ভি ড্যাশ, তাহলে সমান সমান হয়ে যাবে ভি প্লাস 20/100 ইন্টু ভি। এটা দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে হচ্ছে ভি প্লাস 0.2 ভি সমান সমান 1.2 ভি, ভি ড্যাশ সমান সমান বেরোলো এটা। অতএব এখন শক্তি কত হবে, আর ধারকটির যে ধারকত্ব প্রথম ক্ষেত্রে যদি সি হয়, দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু সি হবে, ধারকত্ব পরিবর্তন হয় না। লিখে দিই, দ্বিতীয় ক্ষেত্রে ধারকত্ব সেটাও হবে সি, ঠিক আছে। অতএব দ্বিতীয় ক্ষেত্রে শক্তি, এটাকে বললাম আমি E2 সমান সমান হাফ সি ভি ড্যাশ তার স্কোয়ার। তাহলে এটা হলো হাফ সি, এবার ভি ড্যাশ মানে হচ্ছে এটা
1.2 ভি তার স্কোয়ার। আচ্ছা, এটাকে আমি আপাতত 2 নম্বর নাম দিলাম এরকম। হ্যাঁ, 2 নম্বর না, একটু ক্যালকুলেশন করেই দিই। তাহলে এটা হলো হাফ সি, এটার স্কোয়ার করলে হচ্ছে কত 1.44, 12 স্কোয়ার করলে 144 এর ভি স্কোয়ার। এটা কমন হাফ সি। তো এটা হয়ে গেল আমাদের 144 হাফ ইন্টু হাফ সি ভি স্কোয়ার, এরকম থাকলো 1.44 হাফ সি ভি স্কোয়ার। E2 E1 আমরা বের করে নিলাম। এবার আমরা কি করব, যে কত পার্সেন্ট শক্তি বৃদ্ধি হলো এটা থেকে এটাতে সেটা বের করব। তাহলে শক্তি বৃদ্ধি বের করতে গেলে আমাদের জায়গা লাগবে, তো এটা মুছে দিলাম। তাহলে আমি লিখছি এবার শতকরা শক্তি বৃদ্ধি, শতকরা শক্তি বৃদ্ধি কী হবে, E2 মাইনাস E1 বাই E1 ইন্টু 100। E2টা কত, এটা 1.44 ইন্টু হাফ সি ভি স্কোয়ার মাইনাস হাফ সি ভি স্কোয়ার বাই হাফ সি ভি স্কোয়ার ইন্টু 100। আচ্ছা, এটা আর কাজে লাগবে না, লিখে দিলাম আমি রাশিমালাটা। তাহলে হাফ সি ভি স্কোয়ার সবগুলো থেকে কমন নিয়ে নেব, হাফ সি ভি স্কোয়ার, এখানে 1.44 মাইনাস 1 বাই হাফ সি ভি স্কোয়ার, এটা দিয়ে এটাকে কেটে দেবো, ইন্টু এটা 100। তাহলে থাকছে এটা 0.44 ইন্টু 100 সমান 44%। এটা আমাদের উত্তরটা 40% দেওয়া আছে। কোন অপশানে আছে, এটা সি। তাহলে এই গেল আমাদের অনুরূপ কোশ্চেনের সমাধান, 8-এর অনুরূপ। এরপরে আমি চলে যাব কোশ্চেন নম্বর 9। কী বলা হয়েছে, একটি 300 মাইক্রোফ্যারাড এর সমান্তরাল পাত ধারকে 200 ভোল্ট বিভবে আহিত করা হলো। উৎস থেকে বিচ্ছিন্ন করার পর পাত দুটোর মধ্যে দূরত্ব অর্ধেক করা হলে পাত দুটির মধ্যবর্তী বিভব প্রভেদ সঞ্চিত শক্তির পরিবর্তন। আচ্ছা, বিভব প্রভেদ সঞ্চিত শক্তির পরিবর্তন চেয়েছে। প্রথমত ধারকত্ব ও বিভব দেওয়া হয়েছে, পরে শুধু বলা হলো যে পাত দুটির মধ্যে দূরত্ব অর্ধেক করা হলো। তাহলে আমাদের যে সমান্তরাল পাত ধারকত্ব, তার ধারকত্বটাকে লিখতে হবে। কোশ্চেন নম্বর 9। তাহলে লিখব যে আমরা জানি সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব হয়, আমরা শূন্য মাধ্যমের কথা ভেবে লিখব সি ইজিক্যাল টু এপসাইলন নট আলফা বাই ডি। আচ্ছা, এদিকে লিখছি, দেখানো যেতে পারে এখানে লাইটটা পড়ে, সি ইজিক্যাল টু এপসাইলন নট আলফা বাই ডি, যেখানে আলফা পাতের ক্ষেত্রফল আর ডি হলো পাত দুটির মধ্যে দূরত্ব, তাই না? এটা সবারই জানা আছে, এপসাইলন নট আলফা বাই ডি। আলফা হলো পাতের ক্ষেত্রফল এবং ডি হলো পাত দুটির মধ্যবর্তী দূরত্ব। সেকেন্ড টাইম এই যে ডি, সেটাকেই চেঞ্জ করা হয়েছে, D/2 করা হয়েছে এবং উৎস থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। আচ্ছা, তো আমাদের আর দেওয়া যেটা ছিল, সেখান থেকে প্রথমে সঞ্চিত শক্তি বের করে নিই। প্রথমে তো বিভব দেওয়া আছে। আচ্ছা, প্রদত্তগুলো লিখে দিই। প্রদত্ত কী দেওয়া আছে, আমাদের ধারকত্ব সি সমান দেওয়া আছে কত, 300 মাইক্রোফ্যারাড, মানে এটাই হলো 300 মাইক্রোফ্যারাড কমন, বা এটাকে আমরা লিখি এপসাইলন নট আলফা বাই ডি, এটা সমান 300 মাইক্রোফ্যারাড। আর কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে আমাদের বিভব ভি সমান 200 ভোল্ট, এটা দেওয়া আছে। এরপর আমরা কি করব, যে আমাদের যে পাত দুটির মধ্যে ব্যবধান, সেটা পরবর্তীকালে কত করা হয়েছে, D/2 করা হয়েছে।
তাহলে আমরা লিখব যে যদি পাত দুটির ব্যবধান d/2 করা হয় তবে ধারকত্ব এটাকে বললাম সি ড্যাশ, সেটা সমান সমান কী হবে এপসাইলন নট আলফা d/2 সমান সমান 2 ইন্টু এপসাইলন নট আলফা বাই ডি। আচ্ছা, এপসাইলন নট আলফা বাই ডি মানে 300, তাহলে এটা সমান সমান হয়ে যাবে 2 ইন্টু 300 সমান সমান 600 মাইক্রোফারাড। পরবর্তীকালে ধারকত্ব আমরা পেয়ে গেলাম তাহলে 600 মাইক্রোফারাড। তাহলে আমাদের প্রাথমিক যে বিভব সেটা জানাই আছে। এখন আমাদের বিভবের পার্থক্য বের করতে গেলে যে তথ্যটা ব্যবহার করতে হবে সেটা হলো আধান সংরক্ষণের নীতি। বলা হয়েছিল যে আমাদের যে ধারক সেটাকে উৎস থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। যখনই কোনো ধারককে আমরা উৎস থেকে বিচ্ছিন্ন করে দিব সেই ধারকের জন্য কোন রাশিমালাটা ফিক্সড হয়ে যাবে সেটা হলো তার আধান। প্রথমে যে আধান ছিল এখনও সেটাই আধান থাকবে। বিভবের পরিবর্তন হতে পারে, তাই না? তো আমাদের যে আধান সংরক্ষণের নীতি অনুযায়ী আমরা লিখতে পারি যে ধারককে আধান থেকে উৎস থেকে বিচ্ছিন্ন করলে আধান সংরক্ষিত থাকবে কমন। তাহলে আধান সংরক্ষণের নীতি থেকে আমরা বলতে পারি যে কিউ যেটা প্রথমে ছিল তখন কিউ ইজিক্যাল টু সিভি, হ্যাঁ সিভি। এখনও যখন আমাদের কি আধান কিউই থাকবে তখন কিউ ইজিক্যাল টু কী হবে তাহলে সি, আর পরে যে আমাদের বিভব সেটাকে ধরে নিলাম ভি ড্যাশ। তাহলে আমরা লিখছি যে পরবর্তী বিভব সেটাকে আমি ধরলাম ভি ড্যাশ, সি ড্যাশ ভি ড্যাশ। ওকে, এবার সি আর ভি আমরা জানি, সেখান থেকে ভি ড্যাশটা আমাদের বিভবটা পরিবর্তিত যে বিভব সেটা নির্ণয় করতে হবে। তো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভি ড্যাশ সমান সমান সি ভি বাই সি ড্যাশ। অতএব ভি ড্যাশ সমান সমান সি এর মান কত, সি এই যে এটা 300, সি এর মান হলো 300, আর ভি হলো আমাদের 200, আর সি ড্যাশ হলো আমাদের 600। তাহলে এখানেও মাইক্রোফার্ড, দুটো মাইক্রোফার্ড ক্যান্সেল হয়ে যাবে, তাই আমরা এটাকে ফার্ড আর করলাম না। করলেও কোনো অসুবিধা নেই, 10⁻⁶, 10⁻⁶ উপর নিচে কেটে যাবে। তো এটা দিয়ে এটাকে কেটে দেব, তাহলে এটা কত হলো আমাদের 3, এটাকে এটা দিয়ে কেটে দেব, তাহলে থাকবে 100। তাহলে উত্তর হলো 100 ভোল্ট। তাহলে পরবর্তীতে বিভব আমরা কত পাচ্ছি 100 ভোল্ট। তাহলে বিভবের পরিবর্তন কত হলো, অতএব ডেল্টা ভি বিভবের পরিবর্তন প্রথমে ছিল 200 এখন হলো 100 সমান সমান 100 ভোল্ট। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম, সেটা হলো বিভবের পরিবর্তন আমরা পেয়ে গেলাম কত 100 ভোল্ট। এরপরে আমাদের বের করতে হবে শক্তির পরিবর্তন, তাই না? তো কোন কোন রাশিমালাটা কাজে লাগবে আমাদের, সিটা কাজে লাগতে পারে, ভিটা কাজে লাগতে পারে, এইটা মুছে দিলাম। তো আমি লিখব যে শক্তির পরিবর্তন, সঞ্চিত শক্তির পরিবর্তন, সঞ্চিত, এটা পার্ট 2, সঞ্চিত শক্তির পরিবর্তন। হাফ সি ভি স্কোয়ার, প্রাথমিক শক্তি বেশি অন্তিম শক্তি কম, হাফ সি ড্যাশ ভি ড্যাশ তার স্কোয়ার। তো মানগুলো বসাবো, সি কত 300 মাইক্রোফার্ড, হাফ ইন্টু 300 ইন্টু, এবার কাটাকুটি যাবে না তাই আমরা মাইক্রোফার্ডকে ফার্ডে করে নেব, 10⁻⁶, আর ভি 200 এর স্কোয়ার মাইনাস
হাফ সি ড্যাশটা কত 600 600 ইন্টু 10⁻⁶, আর ভি ড্যাশটা কত 100, হ্যাঁ না, হ্যাঁ 100 তার স্কোয়ার এইটা। এবার রাশিমালাগুলো আমরা লিখে নিলাম, তাহলে এটা মুছে দিই, ঠিক আছে। এবারে ক্যালকুলেশন করতে হবে। আমরা কি করতে পারি, যে যেগুলো কমন যাবে সেগুলো কমন নিয়ে নিই। হাফ কমন যাবে, 10⁻⁶ কমন যাবে, -6 কমন যাবে, আর বাকিগুলো এখানে রাখলাম। এখানে আছে তাহলে 300 ইন্টু 4, 2 এর স্কোয়ার করলে, আর এটা 10⁻⁴ মাইনাস হাফটা কমন নিয়েছি, আর 10⁻⁶, তাহলে এখানে থাকছে 600 ইন্টু 1 10⁻⁴, ঠিক আছে। আচ্ছা, এখন আবার কি কমন নিয়ে নিতে পারি আমরা, এখানে 2টো শূন্য, এখানে 4টা শূন্য, 6টা শূন্য, 10⁻⁶ ছিল, আবার 10⁻⁶ একটা +6 একটা কমন নিলাম, তাহলে এখানে থাকছে 3 আর 4 12, এখানে 6 ইন্টু 1, আর এই যে 4 আর 2 6, বাইরে চলে গেছে, এটা তাহলে কেটে যাবে, তাহলে থাকবে হাফ, আর এটা হলো 6 বিয়োগ করে, তাহলে এটা আমাদের পেলাম আমরা 3, এটা কেটে দিলে 3, এটা কিসে বেরোবে, সঞ্চিত শক্তির পরিবর্তন জুলে, 3 জুল, উত্তর বেরোবে 3 জুল। তাহলে এটা হবে অপশান সি, আমাদের বিভবের পরিবর্তন 100 ভোল্ট, এটা হলো 103 জুল। কেমন? এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 10। 10 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, যে 20 মাইক্রোফ্যারাড বিশিষ্ট একটি ধারককে 10 ভোল্ট বিভবে আহিত করা হলো, অন্য একটি 60 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারক 30 ভোল্ট বিভবে আহিত ছিল, তাদের এরূপভাবে যুক্ত করা হলো যাতে তাদের বিভব সমান হয়। সাধারণ বিভবটি নির্ণয় করো, প্রতিটি ধারকের সংযোগের পর আধান নির্ণয় করো। 4টা অপশান এখানে দেওয়া আছে। এটা ভালো অঙ্ক, যে আমাদের সাধারণ বিভব নির্ণয় করতে হবে যখন দুটি ধারকই হচ্ছে আমাদের আহিত, হ্যাঁ, এবং উভয়ের যে ধারকত্ব বিভব আমাদের দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে সাধারণ বিভবের যে রাশিমালা সেটা কি হয়, সাধারণ বিভব V = C1 V1 + C2 V2 / C1 + C2। কোশ্চেন নম্বর 10, তাহলে লিখবো যে আমরা জানি সাধারণ বিভব V = C1 V1 + C2 V2 / C1 + C2। এবার অনেকগুলো সবগুলো মানই এখানে দেওয়া আছে। আমাদের যে C1 সেটা কত দেওয়া আছে, দেখো C1 দেওয়া আছে 20 মাইক্রোফ্যারাড, C2 কত দেওয়া আছে, C2 60 মাইক্রোফ্যারাড, V1 কত দেওয়া আছে, V1 দেওয়া আছে 10 ভোল্ট, V2 কত দেওয়া আছে, V2 30 ভোল্ট। এবার এগুলো বসাবো, অতএব V = C1 হয়ে গেল আমাদের এটা 20 ইন্টু 10⁻⁶, প্লাস তারপরে V1 আছে ইন্টু V1 মানে 10, প্লাস C2 কত 60, তাহলে এটা 60 ইন্টু 10⁻⁶ ইন্টু V2 কত 30 বাই C1 + C2 মানে 20 ইন্টু 10⁻⁶ প্লাস 60 ইন্টু 10⁻⁶। এবার কি করছি, এখানে 10⁻⁶, 10⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻, সেটা কমন নিয়ে নেব, 10⁻⁶ কমন নিলাম, তাহলে এখানে থাকছে 20 ইন্টু 10, 20 ইন্টু 10 করলে 200, আর এখানে থাকছে এটা 6×3 = 18 0 0। আচ্ছা, আর এখানে কি থাকবে 10⁻⁶ কমন, 20 + 60, এটা কেটে গেল, এটা হয়ে গেল তাহলে আমাদের 2000/80, এটা দিয়ে এটাকে কেটে দেব, তাহলে V = 2000/80। এবার এটা দিয়ে এটাকে কাটবো, তাহলে এটা হবে 8 × 2 = 16, 2, তারপরে 40 25 ভোল্ট। সাধারণ বিভব আমরা পেয়ে গেলাম কত, 25 ভোল্ট। এরপরে নির্ণয় করতে বলেছে অবশিষ্ট আধান। হ্যাঁ, তাহলে প্রথম ধারকে অবশিষ্ট আধান লিখব, প্রথম ধারকে অবশিষ্ট আধান
সেটাকে বললাম আমি Q1, তাহলে কি হবে C1V। C1 কত, এটা 20 × 10⁻⁶, বিভব হলো 25, তাহলে আমাদের হলো 50 × 10⁻⁶, এটা দিয়ে এটাকে গুণ করে দিলাম 2 দিয়ে, আর একটা 10 এখানে কমে গেল। তারপরে 5 × 10⁻⁴, এটা কুলম্বে, এটাই আছে অপশান এ Q1। এবার Q2 দ্বিতীয় ধারকে আধান, দ্বিতীয় ধারকে অবশিষ্ট আধান, সেটাকে বললাম আমি Q2, তাহলে সেটা হবে C2V = C2 কত, এই যে এটা 60 × 10⁻⁶, V এটা 25। এবার কি করছি, 25 আর 6 গুণ করলে 150, আর একটা শূন্য ছিল, × 10⁻⁶, দুটো শূন্য এখান থেকে বাদ, তাহলে হলো এটা 15 × 10⁻⁴, কিসে বেরোবে, কুলম্বে। তো তিনটা উত্তর আমরা পেয়ে গেলাম। একটা উত্তর হচ্ছে আমাদের 25 ভোল্ট, এটা একটা উত্তর হলো আমাদের 5 × 10⁻⁴, একটা উত্তর হলো আমাদের এটা। কোন অপশানে আছে 25 ভোল্ট, 5 × 10⁻⁴, 15 × 10⁻⁴, এটা আছে অপশান এতে, অপশান এ। হ্যাঁ, এইগুলো আমাদের 10 নম্বর অঙ্কের সমাধান। তাহলে ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। ধন্যবাদ।